বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো ১৪৩১ মঙ্গল শোভাযাত্রায় বরণের অপেক্ষা। গান কবিতা নিয়ে প্রস্তুত রমনা বটমূল, রং তুলিতে রঙিন পিচ ঢালা পথ। ডিসেম্বরে উৎপাদনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পর্যবেক্ষণে আসছে IAEA এর প্রতিনিধি দল। সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ পরমাণু গবেষকের। চালের বস্তায় লিখতে হবে ধানের জাত ও মিল গেটের মূল্য। থাকবে ওজনের তথ্য, উৎপাদনের তারিখ। আজ থেকে কার্যকর। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার নববর্ষের খবর। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো ১৪৩১। এখন মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরণের অপেক্ষা। এদিকে সূর্যোদয়ের সঙ্গে গানের মূর্ছনায় রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। এই মুহূর্তে রমনা বটমূলে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি চলে যাব তার কাছে। শাতিলা, বর্ষবরণের এখন যে সময়, সেই সময়ে রমনার বটমূলে চলছে সুরের এক মূর্ছনা। সুরের মূর্ছনায় তারা নববর্ষকে স্বাগত জানাচ্ছেন এবং বাংলা যে ১৪৩১ সাল নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হতে যাচ্ছে, সেই বর্ষ যাতে সুন্দর নিয়ে আসে, সেই বছর যাতে সবার কাছে প্রীত হয়, অসাম্প্রদায়িক একটি চেতনায় বাংলাদেশ তৈরি হয় এবং সমস্ত জরা জীর্ণ ভুলে মানুষ যেন নতুন উদ্যমে এই ধরনীকে নতুন করে সাজাতে পারে, সেই আহ্বানই কিন্তু থাকছে। প্রকৃতি প্রেমের সঙ্গে মানব প্রেমের যে যোগাযোগ, সেই যোগাযোগের কথাই কিন্তু বানিয়া সুরে বিমূর্ত হয়ে উঠেছে এই ভোরে। এবং এখানে যারা সমবেত হয়েছেন, যেসব বর্ষবরণের জন্য যারা এসেছেন সঙ্গীত অনুরাগী, তারা উপভোগ করছেন এই সুন্দর অনুষ্ঠান, যেটি ঐতিহ্যভাবে বাংলা বর্ষবরণ উৎসব রমনার বটমূলে চলে আসছে প্রতি বছর ধরে। সেই উৎসবে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই যোগ দিয়েছেন। তাদের পোশাকে বর্ষবরণের যে আবহ সেটি রয়েছে, লাল, সাদা এবং বিভিন্ন ধরনের পোশাকে তারা নিজেদেরকে সাজিয়ে আসলে এসেছেন এখানে রমনার বটমূলে। যারা অভিভাবক তারা নিয়ে এসেছেন তাদের শিশুদের, যাতে তারা বাঙালির সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। এখনও পুরোপুরি ভরে ওঠেনি রমনার বটমূল, কিন্তু ধীরে ধীরে ভরে উঠবে এই প্রাঙ্গণ এবং সুরের যে মূর্ছনা বরাবরই রমনার বটমূল থেকে শুরু হয় এবং যেটি আসলে বৈশাখের একটি বড় অংশ ধারণ করে যে উৎসবটি, সেই উৎসবটি কিন্তু ধীরে ধীরে তার যে আয়োজন, সেই আয়োজনগুলো শুরু করতে যাচ্ছে। এবং এখানে যে যারা রয়েছেন কর্তৃপক্ষের পক্ষে, হচ্ছে ছায়ানটের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, সেটি হচ্ছে যে তারা এক ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই বর্ষকে বরণ করে নিতে চাচ্ছেন। এ কারণেই যাতে কোনো ধরনের এখানে যারা আসছেন তারা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন, কোনো ধরনের সমস্যা যাতে না হয়, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং প্রত্যেককে আসলে এক ধরনের চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং তারপরেই তারা আসলে প্রবেশ করতে পারছেন এই জায়গায়। এবং রমনার বটমূলের যে অংশটি ঐতিহ্যকে ধারণ করে, বছরের পর বছর ধরে যে ঐতিহ্য ধারণ করে আসছে এই ছায়ানটের সঙ্গীত আয়োজন, সেই সঙ্গীত আয়োজন কিন্তু প্রতি বছরই কিছু না কিছু নতুন কিছু নিয়ে আসে। এবারও কিন্তু থাকছে সেরকমই নতুন আয়োজন এবং যতটা সময় গড়াবে ততটাই হচ্ছে সুরের মূর্ছনায় চারিদিক আসলে ভরে উঠবে ছায়ানটের শিল্পীদের আয়োজনের মাধ্যমে। এবং এখানে যে প্রভাতে যে যারা জড়ো হয়েছেন তাদের মধ্যে শুধু কিন্তু বাংলাদেশি মানুষই নন, তা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন দেশ থেকেও অনেকে দেখতে এসেছেন। এখানে যারা অবস্থান করছেন, বিভিন্ন দূতাবাসী যারা রয়েছেন কর্মরত, তারাও এসেছেন, তাদের পরিবারবর্গ এসেছেন। সব কিছু মিলিয়ে এই রমনার বটমূল কিন্তু প্রতি
প্রতি বছরই এক ধরনের নতুন আবহ নিয়ে আসে, এবারও সেই আবহটি নিয়ে আসছে এবং সমস্ত পঙ্কিলতাকে দূরে ফেলে নতুন একটি বছরকে আমন্ত্রণ জানানোর জন্য একদম প্রস্তুত রমনার বটমূল। এবং যে ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজনও কিন্তু ধীরে ধীরে শুরু হয়েছে এবং আজ ধীরে ধীরে যে সুরের মূর্ছনা, যেটি অনেক বেশি মানুষকে কাছে টেনে নেয়, অনেক বেশি এই প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে, একটি নতুন প্রভাতের নতুন শুভ্রতার দিকে অঙ্গুলি নির্দেশ করে, সেই জায়গাগুলো কিন্তু ছায়ানটের শিল্পীরা আসলেই প্রতি বছর দিয়ে থাকেন, এবারও দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে তারা আসলে তাদের প্রথম যে আয়োজনটি, সেই আয়োজনটি তারা শুরু করেছেন এবং সুরের যে আবহ চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভোরের যে সূর্য তাকে আমন্ত্রণ জানানোর যে আয়োজন রয়েছে, প্রতি বছর যে রীতি রয়েছে ছায়ানটে, সেটাই আমরা শুরু হতে দেখছি। আর সকালের যে আকাশ বৈশাখের যে আবহ ধারণ করেছে, বসন্তের পদ্মা ছিঁড়ে ছিঁড়ে, সেই বৈশাখের আকাশটিও কিন্তু ধীরে ধীরে তার স্বরূপে ফিরতে শুরু করেছে এবং বৈশাখের যে উষ্ণতা, সেই উষ্ণতাও কিন্তু ধীরে ধীরে জানান দিচ্ছে হ্যাঁ, আমরা গ্রীষ্মকালে প্রবেশ করতে যাচ্ছি। তো সবকিছু মিলিয়ে এই রমনার বটমূল, এই আকাশ, এই মানুষের আয়োজন, মানুষের উৎসব, বর্ষবরণের যে আয়োজন বাঙালির চিরায়ত, সেই জায়গা থেকে বলতে গেলে বসন্ত কিন্তু বসন্তের পর্দা ছিঁড়ে বৈশাখ কিন্তু শুরু হয়ে গেছে। সূর্য যখন আরেকটু করে আকাশে গগনে আরো বেশি আলো দিবে, তখনই কিন্তু বোঝা যাবে যে বৈশাখের বা গরমের যে আবহ, সেই গরমের আবহটি কেমন হয়, গরমের প্রকৃতি কেমন হয়, গ্রীষ্মের প্রকৃতি কেমন হয়। এবং গ্রীষ্মে শুধুমাত্র তাপদাহই তো নয়, গ্রীষ্ম এই প্রকৃতিকে যেমন সাজায় তার প্রাণ প্রাচুর্যে, তেমনি করেই আবারও বাংলায় গ্রীষ্ম আসছে, সাজাচ্ছে তার প্রাণ প্রাচুর্যে। এবং সবচেয়ে যে জিনিসটি বলতে হবে সেটি হচ্ছে যে যত কিছুই থাকুক না কেন, যত অসাম্প্রদায়িক অপপ্রচারী থাকুক না কেন, মানুষ কিন্তু তার নিজের আবেগে, নিজের তাগিদেই এই বর্ষবরণের আয়োজনে বারবারই যোগ দিয়েছে। করোনার পর থেকে এই বর্ষবরণ উৎসবটি ধীরে ধীরে আরও বেশি তার ব্যাপ্তি ছড়াচ্ছে এবং আবারও সেই আগের রূপে ছায়ানটের বর্ষবরণ উৎসব ফেরত আসবে, সেটি সবাই আশা করছেন। নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে উদযাপন করা হচ্ছে বাংলা বর্ষবরণী উপলক্ষে। সেখানে জড়ো হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে। যেমনটি বলছিলেন, এখানে কিন্তু টাইমস স্কয়ারে কিন্তু বাঙালিরা আসেন। এখানে কিন্তু এত বাঙালির সমাবেশ কখনো টাইমস স্কয়ার এর আগে দেখেনি। আমি এখানে এই জায়গায়, এই যে গত কয়েকদিন আগে যে ঈদ হলো পবিত্র রমজান উপলক্ষে, সেই পবিত্র রমজান উপলক্ষে সেখানে কিন্তু তারাবির নামাজ আদায় হয়েছে, এখানে কীর্তন হয়েছে। এর আগে এইখানেই যে টাইমস স্কয়ারের যে বড় বড় আলোক ঝলমলে যে স্ক্রিন, সেইখানে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ছবি সেখানে শোভা পেয়েছে। কিন্তু আজকের দিনটা একেবারেই ভিন্ন, কারণ আজকে হাজারো মানুষের এখানে সমাবেশ হয়েছে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড দের আয়োজনে যে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে টাইমস স্কয়ারে, শুধু তাই নয়, নিউ ইয়র্ক শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন কিন্তু এই বাংলা নববর্ষ 1431কে বরণ করে নেওয়ার জন্য উৎসব করছে। এবং আজকে যে টাইমস স্কয়ারের যে এই আয়োজন, এবং এই রকম ভাবেই বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়ও কিন্তু একটি নববর্ষ বরণের উৎসব চলছে। এবং এই আজকে কিন্তু পয়লা বৈশাখ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী নয়, কিন্তু বাংলাদেশের পয়লা বৈশাখের সঙ্গে মিল রেখে এখানে যুক্তরাষ্ট্রে কিন্তু এই যে পয়লা বৈশাখের যে আগের সন্ধ্যা, সেই সন্ধ্যায় সেখানে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। হাজারো মানুষ এখানে সমবেত হয়েছেন। এখানে বিভিন্ন সংগঠন তারা বাংলা ভাষা, বাংলা গান, বাংলা নৃত্য এই নিয়ে বাংলাকে তারা বিশ্ব দরবারে, বিশ্বের বিভিন্ন মানুষের কাছে তারা এখানে তুলে ধরেছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। একটু বলবেন যে এই টাইমস স্কয়ারে এসে
বাংলা বর্ষবরণের উৎসবে এসে আপনার কেমন লাগছে? ধন্যবাদ সাকি ভাই, ধন্যবাদ। এখন সময়কে আমরা নিজেদের বিশ্ব বাঙালি মনে করে আমেরিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে যে এরকম সমারোহ হতে পারে, আজকে সেটা প্রুভ করে দিল এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। এবং এখানে প্রায় 5 থেকে 7 হাজার লোক, তার মধ্যে এপার বাংলা ওপার বাংলা আমরা একসঙ্গে মিলিত হয়েছি এই মেলবন্ধনকে সাকসেসফুল করার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা নৃত্যাঞ্জলির পক্ষ থেকে সবাইকে এই বিশ্ব বাঙালি প্ল্যাটফর্মে ওয়েলকাম করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটু এদিকে আসি, একটু কাছাকাছি আসা। আমাদের নতুন প্রজন্মের কয়েকজনকে দেখতে পাচ্ছি কাছাকাছি আরেকটু কাছাকাছি। জি, কেমন লাগছে এই উৎসবে এসে? আমাদের খুবই ভাল লাগছে, আর আমরা নতুন প্রজন্ম হয়ে আমরা আমাদের বাংলা ভাষাকে এগোতে চাই, সবাইকে বলতে চাই যে আমরাও বাঙালি, আর আমরাও নাচ গান সব পারি। স্কুলের জিনিস করতে করতে আমরা নাচও করছি, গানও করছি, আর আমরা সবাইকে বলতে চাই যে আমরাও এগুলো সব কিছু পারি। অনেক অনেক ধন্যবাদ। আর আপনি শুনলেন যে এখানকার নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে তারা এখানে বাংলা গান করছে, বাংলা নাচ করছে। তারা কিন্তু স্কুল কলেজে থাকছে একটি বড় সময়, প্রায় 12 থেকে 16 ঘন্টা সময় কিন্তু তারা যে পরিবেশের সঙ্গে থাকে সেটি কিন্তু ইংরেজি পরিবেশের মধ্যেই থাকে। কিন্তু এই পরিবেশের মধ্যে থেকেও তারা যে বাংলাকে ধারণ করছে, বাংলা ভাষাকে তারা তুলে ধরছে, সেই কৃষ্টি সংস্কৃতি ইতিহাসকে তুলে ধরছে, এটি কিন্তু এই প্রবাসে যারা এসেছেন দেশ ছেড়ে তাদের কিন্তু সার্থকতা। সবকিছু মিলিয়ে উৎসব মুখর পরিবেশে হাজার হাজার মানুষের এই সমাবেশ, এই টাইম স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। 1431 সালকে বরণ করে নেওয়ার উৎসব হচ্ছে। এবং এই উৎসবে এইখানকার যারা বিভিন্ন যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, সেই পদস্থ কর্মকর্তা তারা কিন্তু তারা এখানে এসেছেন, উদ্বোধন হয়েছেন। আসুন একটু কাছাকাছি আসুন। জি জি, বলুন বাংলা নববর্ষ উপলক্ষে। সবাইকে প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা অনেক আনন্দিত, টাইম স্কয়ারের মতো জায়গায় আজকে এখানে দাঁড়িয়ে আমরা পারফরমেন্স করতে পেরেছি, তার জন্য আমরা অনেকই খুশি। এবং আমরা আমাদের বাঙালির ঐতিহ্য সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওর মা পারফর্ম করছে, ওদের সকলে সবাই ফ্যামিলি সবাই এখানে পারফরমেন্সে আছে, সো অনেক খুশি লাগছে এখানে পারফর্ম করতে পেরে। ভবিষ্যতে যেন আমাদের বাঙালির ঐতিহ্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন এইভাবেই নতুন প্রজন্মরা কিন্তু সবাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এই টাইম স্কয়ারে এসে উপস্থিত হয়েছেন। শুধু টাইম স্কয়ার নয়, আমি আগেই বলেছি যে বাংলাদেশিদের যে অধ্যুষিত যে জ্যাকসন হাইটস, সেই জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাও কিন্তু অনুরূপ একটি অনুষ্ঠান হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে পয়লা বৈশাখের আগের রাতে বাংলাদেশের পয়লা বৈশাখের সঙ্গে মিল রেখে এই উৎসব টাইম স্কয়ারে এবং ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামীকাল যে যুক্তরাষ্ট্রের সময় যে পয়লা বৈশাখ, সেই সময়ে কিন্তু শো টাইম মিউজিক, ডায়াসপোরা ইউএসএ, তারপরে ড্রামা সার্কেল থেকে শুরু করে স্টার ফার্নিচার, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বাংলা নববর্ষ উদযাপন সেইটি আগামীকালকেও করবে। এই ছিল আমার কাছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে যে হাজারো মানুষের যে সমাবেশ, এই টাইম স্কয়ারে ঘিরে বাংলা নববর্ষকে উদযাপন করা হচ্ছে, তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান। এই মুহূর্তে নগরীর ডিসি হিলে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাব তার কাছে। লিপি, শুভ নববর্ষ ঠিক 6:30টায় চট্টগ্রামের ডিসি হিলে নাচের মধ্য দিয়ে যে নববর্ষকে বরণের যে আয়োজন, আনুষ্ঠানিকতা এটা শুরু হয়েছে। এবং তারপর থেকে আসলে বিভিন্ন ধরনের নাচ গানের মধ্য দিয়ে কিন্তু এই যে নববর্ষের যে আয়োজন সেটা চলছে। ইতিমধ্যেই কিন্তু যে সাধারণ মানুষ আসতে শুরু করেছে, নানা বয়সী মানুষ কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এবং যে সাংস্কৃতিক পরিবেশনা সেটা উপভোগ করছেন। এবং ডিসি হিলের যে আয়োজন, সেটা আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এর বাইরে আমরা দেখেছি বা জানি যে চট্টগ্রামের সিআরবি
ঢাবি শিরিষতলা, সেখানেও পয়লা বৈশাখের একটি আয়োজন আছেন। এবং এই ছাড়া চট্টগ্রামের যে চারুকলা ইনস্টিটিউট আছে, সেই চারুকলা ইনস্টিটিউটে কিন্তু সকাল 9টার দিকে যে মঙ্গল শোভাযাত্রা সেটা বের হওয়ার কথা রয়েছে। এবং আমরা বলতে পারি যে চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু নববর্ষের বাংলা নতুন বছরকে বরণ করার যে বর্ণিল আয়োজন সেটা হয়েছে। এবং এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি সহ যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, সেই সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু নানা আয়োজনে এই নতুন বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দকে বরণ করে নিচ্ছে। এবং এই যে আয়োজনগুলো, এই আয়োজনে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। এবং যারা ডিসি হিলে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু চেক করে তারপর এখানে ঢুকানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা শুরুর আগে আমরা দেখেছি যে ডগ স্কোয়াড সহ সিএমপি যারা সদস্যরা আছেন তারা কিন্তু পুরো ভেন্যু চেকিং করেছেন। এবং নিরাপত্তা ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে সেটা শুধুমাত্র যে অনুষ্ঠান স্থল সেটা না, আমরা দেখেছি যে আশপাশের এলাকা জুড়েও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এই যে সকালের যে আয়োজন এটা বিকেল 5:30 পর্যন্ত চলবে এবং ততক্ষণ পর্যন্ত আসলে অনুষ্ঠান স্থল সহ আশপাশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে এবং থাকবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই আজ এখানে অর্থাৎ ডিসি হিলের যে আয়োজন সেখানে কিন্তু নাচের মধ্য দিয়ে সেই পরিবেশনা শুরু হয় এবং তারপর আসলে বিভিন্ন যে সাংস্কৃতিক গোষ্ঠীগুলো আছে, সংগঠনগুলো আছে, তারা কিন্তু একে একে তাদের পরিবেশন করে যাচ্ছে। এবং এতে যে পরিবেশনাগুলো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে পয়লা বৈশাখে যে গান সেইগুলো তো আছে, এছাড়া আমাদের যে গ্রামীণ সংস্কৃতি, সেই সংস্কৃতি কিংবা গ্রামীণ জীবনের যে আবহ তাকে ধারণ করে যেসব গানগুলো রচিত হয়েছে, যেসব নাচগুলো ইতিমধ্যে আমরা দেখেছি যে সেখানে মঞ্চস্থ হয়েছে এবং এখনও একটি শিল্পী গোষ্ঠী গান গাওয়ার যে প্রস্তুতি সেটা নিচ্ছে। অর্থাৎ একটা বলতে পারি যে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু বাংলার যে নতুন বছর, সেই নতুন বছরকে কিন্তু নাগরিকরা বরণ করে নিচ্ছেন। এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে নববর্ষ তো শুধুমাত্র একটি আনন্দ বা উচ্ছ্বাসের দিন নয়, এটা কিন্তু আমাদের একটি সংস্কৃতির অংশ। এবং এই সংস্কৃতি শুধুমাত্র যে বাঙালি সংস্কৃতি সেটা নয়, এর সাথে কিন্তু বাঙালির যে স্বাধীন কিংবা স্বাধীন চেতা সেটা কিন্তু এই যে বাংলা নববর্ষ সেটার মধ্য দিয়ে উঠে আসে। এবং সেই কারণে আসলে পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি সেটি তুলে ধরার জন্যই কিন্তু আসলে তারা এই ডিসি হিলে সমবেত হয়েছেন। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 6:30টায় এবং সেটা আসলে চলবে 5:30 পর্যন্ত। এবং এই অনুষ্ঠান স্থলকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে গ্রামীণ যে মেলা সেটাও চলছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চট্টগ্রামে যে নববর্ষের আয়োজন তার সর্বশেষ খবর। চট্টগ্রামের ডিসি হিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। বরিশালেও বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। অপু, চলে যাচ্ছি তার কাছে। অপু, নতুন আরেকটি বছর শুরু হয়েছে, আজ নতুন একটি সূর্যোদয় হয়েছে। গতকাল সন্ধ্যায় সূর্যাস্ত হয়েছে 1430 সালের বাংলা বছরে। আজকে যে নতুন দিনটি শুরু হয়েছে, বাংলার শুভ নববর্ষের শুরুতেই প্রভাতী অনুষ্ঠান শুরু হয়ে গেছে বরিশালের ব্রজভবন স্কুল মাঠে। এখানে উদীচীর উদ্যোগে এই মুহূর্তে চলছে প্রভাতী অনুষ্ঠান এবং এর পরপরই চারুকলার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। তার আগে ঠিক 7টায় অর্থাৎ 15 মিনিট হয়ে গেছে প্রভাতী অনুষ্ঠান চলছে। আর এই প্রভাতী লগ্নে প্রথমেই যে গানটি এখানে শিল্পীরা মঞ্চস্থ করে এসো এসো, এর পরপরই আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ করো, সত্য সুন্দর গানের মধ্য দিয়ে সত্য সুন্দরের পূজা করছে এখানকার শিল্পীরা। এবং ঠিক এই মুহূর্তে অনেক দর্শকরা কিন্তু এসে জড়ো হয়েছে, সবাই প্রাণে প্রাণ মেলাচ্ছে। জানেন যে বাঙালির সব থেকে বড় যে আয়োজন সেটি হচ্ছে প্রাণের উৎসব এই বাংলা নববর্ষ। এবং 1431 বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এরই মধ্যে সব ধরনের আয়োজন সম্পূর্ণ করে রেখেছে। এর আগেই উদীচীর উদ্যোগে ব্রজভবন স্কুল মাঠে এবং চারুকলার উদ্যোগে হবে কিছুক্ষণ পরই
মঙ্গল শোভাযাত্রা এবং সব আয়োজনকে ঘিরে প্রাণে প্রাণ মেলাচ্ছে বাঙালিরা। এমনিতেই বাঙালি তো জানেনি যে একটু উৎসব প্রবণ, তারপর যদি উৎসব আয়োজন পেয়ে থাকে সেখানে আর কোনো কমতি রাখে না। গেল কয়েকদিন আগে চলে গেল ঈদ, ঈদের পরপরে ঈদের আনন্দ শেষ হতে না হতেই বাঙালির এই প্রাণের উৎসব বাংলা নববর্ষে সবাই একাট্টা হয়ে মাঠে জড়ো হয়েছে এবং ঠিক এই মুহূর্তে প্রাণে প্রাণ মিলিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তারা বলছে পুরোনো দিনের সব জরা জীর্ণতা শেষ করে জানেন যে প্রকৃতি যেমনি নতুন ভাবে সেজেছে, ঠিক তেমনি মানুষও নতুন ভাবে সেজে উঠতে চেয়েছে এবং সেই আহ্বান করছে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের। সবাই কিন্তু প্রতিজ্ঞা করছে চিরায়িত সংস্কৃতি, বাঙালির চিরায়িত সংস্কৃতিকে ধারণ করে তারা সবাই যাচ্ছে এবং সেই আহ্বানকে করতেই একে একে এখানে বর্ণিল আয়োজন চলছে এবং গোটা আয়োজনকে ঘিরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বেশ তৎপরতা রয়েছে যে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণকে, পহেলা বৈশাখকে সব ধরনের সুষ্ঠু সুন্দর যাতে হয়। বরিশালে আমার কাছে আপাতত এতটুকুই খবর রয়েছে, পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা রয়েছে, তাও জানাবো আপনাদের। বাংলা নতুন বছর 1431 বরণে কয়েক মুহূর্ত পরই বের হবে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাবো তার কাছে। বাপ্পি, বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার অন্যতম যে অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে আয়োজন বছরের পর বছর ধরে চলে আসছে, সেই আয়োজনটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাবে। আমরা জানি সময় নির্ধারণ করা হয়েছিল সকাল 9টা, সেটি 15 মিনিট পিছিয়ে নির্ধারণ করা হয়েছে সকাল 9:15 এবং এই যে মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি পুরো পরিবারভাবে সম্পন্ন হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রার যে অন্যতম অনুষঙ্গ মোটিভ বা সেই 5টি মোটিভ এবার প্রস্তুত করা হয়েছে। মোটিভগুলো কিন্তু চারুকলা অনুষদের যে প্রাঙ্গণ সেখান থেকে সড়কে নিয়ে আসা হয়েছে। এই মোটিভগুলোকে সঙ্গী করে নিয়েই শোভাযাত্রা এগিয়ে চলবে এবং এখন পর্যন্ত আজকের যে রোড ম্যাপ রয়েছে সেই রুটগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে দিয়ে শাহবাগ পার হয়ে মঙ্গল শোভাযাত্রা চলে যাবে শিশু পার্কের সামনে, সেখান থেকে ঘুরে আবার শাহবাগ হয়ে মঙ্গল শোভাযাত্রা চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। এই হচ্ছে মঙ্গল শোভাযাত্রার এবারের রুট এবং আমরা যদি দেখি এখানকার যে মোটিভগুলো এবার স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রায়, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চরকি, তারপরে রয়েছে হাতি, এরপরে ট্যাপা পুতুল, এরপরে আমরা দেখতে পাচ্ছি বনরুই এবং সব শেষে আমরা দেখতে পাচ্ছি পাখি। অর্থাৎ এই 5টি মোটিভ এবার মঙ্গল শোভাযাত্রার স্থান পেয়েছে। একটু জানিয়ে রাখি, মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটি মূলত করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সবশেষ যে ব্যাচ, সেই ব্যাচ এবার 25তম ব্যাচের আয়োজনে এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এবং আমরা যখন বাইরে এই মোটিভগুলোকে দেখতে পাচ্ছি একদম সুসজ্জিত অবস্থায়, এর পেছনের গল্প যদি বলতে হয় তাহলে বলতে হবে 1 থেকে 1.5 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু এগুলো। অর্থাৎ একটু একটু করে এই মোটিভগুলোকে কাঠামো দেয়া হয়েছে, এরপরে তার উপরে কাগজের প্রলেপ দেওয়া হয়েছে এবং একটা পর্যায়ে এসে গতকাল থেকে বা তার আগের দিন থেকে আমরা দেখেছি রঙিন কাগজে মুড়িয়ে দেওয়া হয় এবং এখন আমরা যে সুসজ্জিত মোটিভগুলো দেখতে পাচ্ছি সেটি কিন্তু তাদের পুরো 1 থেকে 1.5 মাসের পরিশ্রমের ফসল। এবং শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, যারা এই অক্লান্ত পরিশ্রমের সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু চারুকলা অনুষদের ভেতরে আছেন, তারা তাদের মতো করে আজকের দিনটি উদযাপন করছেন। অর্থাৎ এই যে মোটিভগুলোকে নির্মাণ করা, প্রস্তুত করা, এরপরে এই মোটিভগুলোকে শোভাযাত্রার জন্য বাইরে বের করে দেয়া, এই পর্যন্ত তাদের দায়িত্ব। হ্যাঁ, শোভাযাত্রার সঙ্গেও তারা থাকবেন, তবে তারা কিন্তু এই চারুকলা অনুষদের ভেতরে নিজেদের মতো করে নেচে গিয়ে আনন্দ উদযাপন করছেন। পাশাপাশি বলতে হয় নগরবাসী প্রতি বছর যারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার মাধ্যমে অমঙ্গলকে বিদায় জানিয়ে মঙ্গলের সূচনা করেন, নতুন দিনের সূচনা করেন, সেই সাধারণ মানুষ নগরবাসী কিন্তু এরই মধ্যে ছুটে এসেছেন চারুকলা অনুষদের সামনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য।
এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন, ছোট ছোট শিশু কিশোররাও এসেছে। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিদেশি নাগরিকদেরকেও আমরা দেখতে পাচ্ছি, ভিনদেশিদেরকেও। এই একদম ভোরবেলায় তারা চলে এসেছেন, তাদের গালে একদম সুন্দর করে লেখা আছে 1431 বঙ্গাব্দ। তাদের গালে শুভ নববর্ষ তারা একে তারপরে এই পহেলা বৈশাখে অংশ নিয়েছেন। কারণ আমরা জানি পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রার এই বিশেষ আয়োজন এখন কিন্তু শুধু বাঙালির কিন্তু বড় একটি অর্জনও রয়েছে, বিশ্ব ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও দেওয়া হয়েছে। সুতরাং সেই বিষয়টি আমরা সাধারণ মানুষ বাঙালি যেমন এই দিনটিকে উদযাপন করেন, ঠিক তেমনি আমরা দেখি ভিনদেশি বিভিন্ন নাগরিকের উপস্থিতি এই বিশেষ দিনটিতে। এবং আমরা আশা করছি যথাসময়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে চিরায়ত যে একটি ধারা রয়েছে, প্রায় 35 বছরের একটি ধারা, সেটি এবার অব্যাহত থাকবে। এবং পুরো মঙ্গল শোভাযাত্রাকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও নিয়োজিত আছেন। তবে এবার একটু বিশেষ দিক রয়েছে, কারণ এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি বৈশাখী পোশাকেই অনেকের উপস্থিতি, অর্থাৎ তাদের মধ্যেও বৈশাখের একটি রং লেগেছে। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আমার কাছে এই ছিল মঙ্গল শোভাযাত্রার সবশেষ খবর। শোভাযাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও যুক্ত হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি এখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। চলতি বছরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তার আগেই নিরাপত্তার দিক সহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি দল। পারমাণবিক শক্তিতে অগ্রগামী রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে তুলনা করলে রূপপুরের প্রযুক্তি কিংবা নিরাপত্তা ব্যবস্থা কতটা টেকসই, রাশিয়ার বুয়েআক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে এসে সেই তথ্য তুলে ধরছেন ফারুক ভাইয়া রবিন। গত 6 দশক ধরে রাশিয়ার সোয়েবল্যাস্কি অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগানে অন্যতম নির্ভরতা ভুলেস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কেন্দ্রটির প্রথম দুটি ইউনিট প্রথম প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি MB রিঅ্যাক্টরের, আর তৃতীয়টিতে BN600 ও 2015 সালে উৎপাদনে আসা চতুর্থ ইউনিটে বসেছে BN800 রিঅ্যাক্টর। আর এই BN800 রিঅ্যাক্টরকে মনে করা হয় 3+ জেনারেশন প্রযুক্তির। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের VVER 1200 রিঅ্যাক্টরও সমমানের প্রযুক্তির। বাংলাদেশে যে রুশ প্রতিষ্ঠানটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, রাশিয়ার ভুলেস্ক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাতেও যুক্ত সে একই প্রতিষ্ঠান রোসাটম। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবসময়ই প্রশ্ন আসে নিরাপত্তার দিক নিয়ে। রাশিয়ার ভুলেস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে উদাহরণ হিসেবে নিলে বলা যায়, বিদ্যুৎ কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল যে ধরনের প্রযুক্তি দিয়ে, সেটির তুলনায় বেশ অগ্রগামী সংস্করণ রূপপুরের পরমাণু চুল্লি। রাশিয়ার প্রকৌশলীরাও মনে করেন বেশ নিরাপদই এগোচ্ছে রূপপুর। রাশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল বার্তা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র হবে মানুষের কল্যাণে, নিরাপদ ও পরিবেশ বান্ধব। আর রোসাটম এই দর্শনেরই সফল প্রয়োগ করছে। বাংলাদেশ, মিশর, ভারত, হাঙ্গেরির প্রকল্পগুলো যার উদাহরণ। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর নিরাপত্তার বিষয়গুলো কতটা অনুসরণ করছে বাংলাদেশ, ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদন সামনে রেখে সেসব বিষয় সরেজমিনে দেখতে রূপপুরে আসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রতিনিধি দল। আমাদের জনবল এটা হ্যান্ডেল করবে, পরিচালনা করবে, এবং অ্যাজ এ অর্গানাইজেশন অ্যাটমিক এনার্জি কমিশন যে বিদ্যুৎ কেন্দ্র সেফলি অপারেট করতে পারবে এবং অর্গানাইজেশনের সক্ষমতা সেটাও যাচাই করবে। তার জন্য যত ধরনের পলিসি ডকুমেন্টস, যত ধরনের অর্গানাইজেশন ডকুমেন্টস, অপারেশনাল ডকুমেন্ট সবগুলো আমরা করছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার আলোচনায় সবসময় উচ্চারিত চেরনোবিল কিংবা ফুকুশিমার মতো দুর্ঘটনার কথা। বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিগত কারণে সে ধরনের কোনো শঙ্কা নেই রূপপুরে। তবে অন্য সব ঝুঁকি এড়াতেও সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই বলছেন এই পরমাণু গবেষক। সেফটি কালচার যদি সঠিকভাবে লালন না করা, ধারণ না করা হয়, পরিচর্যা না করা হয়, তাহলে যন্ত্রের ত্রুটির কারণে হোক, মানুষের ত্রুটির কারণে হোক, যে কোনো রিঅ্যাক্টরে অ্যাক্সিডেন্ট হতেই পারে। কিন্তু তৃতীয় প্রজন্ম প্লাসের রিঅ্যাক্টরের বিল্ডিং থেকে বাইরে রেডিয়েশন যাওয়ার সম্ভাবনা একদমই নাই। যেখানে ফুকুশিমা বা চেরনোবিলে বাইরে চলে গেছে বলেই
মহাবিপর্যয় হিসাবে দেখা দিছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, রূপপুরের নিরাপদ পরিচালনায় দেশীয় জনবল প্রশিক্ষিত করতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে রোসাটমের বিশেষ কর্মসূচি। বলার অপেক্ষা রাখে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই নানা চ্যালেঞ্জে মোড়ানো স্পর্শকাতর স্থাপনা। তবে যথাযথ নিয়ম নীতি আর নির্দেশনা মেনে চললে যে প্রাণ প্রকৃতির স্বাভাবিকত্ব বজায় রেখেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব, তার বড় উদাহরণ রাশিয়ায় 6 দশকের পুরনো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আর বছরের পর বছর ধরে চলা এমন সব বিদ্যুৎ কেন্দ্রের দৃষ্টান্ত ও সর্বাধুনিক প্রযুক্তির উপর ভর করেই বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন, স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে নিরাপদ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভেলুয়ার্থ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রাশিয়া। আজ থেকে বাধ্যতামূলকভাবে চালের বস্তায় লিখতে হবে ধানের জাত ও মিল গেটের মূল্য। থাকবে ওজনের তথ্য, উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম। প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোন জেলার তা উল্লেখ করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। একই জাতের ধান, অথচ সেই ধান থেকে উৎপাদিত চাল বিক্রি হচ্ছে ভিন্ন নামে কিংবা দামে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বাড়লে একে অপরকে দোষারোপ করেন মিলার, পাইকারি কিংবা খুচরা বিক্রেতা। দোষারোপের খেলায় পকেট খালি হচ্ছে ভোক্তার। সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলা পরিদর্শন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে খাদ্য মন্ত্রণালয়। এই অবস্থার উত্তরণের জন্য চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামে যাতে চাল বাজারজাতকরণ হয় তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। গেল 21 ফেব্রুয়ারি এক নির্দেশনায় বাজারজাত করার আগে চালের বস্তার উপর মিলের নাম, দাম ও জাত বাধ্যতামূলকভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে, যা 14 এপ্রিল অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। জাত ভিত্তিক চালের যে নাম এবং মৌসুম ভিত্তিক যে উৎপাদন খরচ, মিলার পর্যায়ে, পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে, সেটারও একটা রূপরেখা তৈরি হয়েছে। 1 বৈশাখ থেকে সেটা কার্যকরী হবে। শুধু মিলের নাম, চালের দাম ও জাত নয়, সরবরাহ করা বস্তা কিংবা প্যাকেটের ওজন 50, 25, 10, 5 নাকি 1 কেজি তাও উল্লেখ করতে হবে। কর্পোরেট প্রতিষ্ঠানকেও পালন করতে হবে একই নির্দেশনা। এক্ষেত্রে মিল গেটের দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। সরু চাল, মোটা চাল, চিকন চাল এখান থেকে বের হয়ে এসে কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন আইনে কঠোর ব্যবস্থা নেবে খাদ্য মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তাপমাত্রা বাড়ছে বরেন্দ্র জনপদে। ভ্যাপসা গরম আর তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে বিদ্যুৎ সংকটে সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবার দেরিতে বোরো ধান রোপণে বাড়তি খরচের বোঝা আর সেচ সংকটে ফলন বিপর্যয়ের শঙ্কায় চাষিরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বের হওয়া ধানের শীষগুলো বাতাসে দোল খাচ্ছে। 20 থেকে 25 দিন পর এসব ধান ঘরে তোলার স্বপ্ন দেখা চাষির দুশ্চিন্তা বাড়িয়েছে তীব্র তাপদাহ। চলতি সপ্তাহে বরেন্দ্র জনপদে তাপমাত্রা 35 থেকে 38 সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এর মধ্যে বাড়তি চিন্তা যোগ হয়েছে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং। স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে জেলায় এই মুহূর্তে 186 মেগাওয়াট বিদ্যুতের দরকার, কিন্তু সরবরাহ হচ্ছে অর্ধেকেরও কম। ফলে তীব্র লোডশেডিং, অন্যদিকে ভ্যাপসা গরম, এবার বিলম্বিত চাষাবাদ এবং শেষ সময়ে এই বিপর্যয়ে চাষিরা ফলন ঘরে তোলা নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। কারেন্ট না থাকার কারণে পানি দিতে পারতেছে না। ধান গাঁওয়ার এই সময় পানি লাগবে ধানের, আর এই সময় পানি নাই। বিদ্যুৎ নাই, লোডশেডিং, জমি ফেটে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের 2 সপ্তাহ ধান পিছিয়ে যাবে। ধানের অন্য কিছু আর দরকার নেই, শুধু পানিরই দরকার। বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় ধানের জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এদিকে সকাল 10টার পর থেকেই বরেন্দ্র জনপদে বাড়ছে তাপমাত্রা। এবার মৌসুমের অন্তত 1 মাস আগেই এই জনপদে নদী, নালা ও বিল জলাশয় শুকিয়ে গেছে। ফলে নিচে নেমে গেছে পানির স্তরও। কৃষি বিভাগ বলছে এতে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। AWD স্থাপন এবং অল্টারনেটিভ ওয়েটিং এবং ড্রাইং পদ্ধতি অবলম্বন করে তারা যেন সেচ কার্যক্রম পরিচালনা করে এবং মিনিমাম সেচের পানি ব্যবহার করে তারা ফসল উৎপাদন করে, এই সকল বিষয়ে আমরা
কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। বৈশাখের দ্বিতীয় সপ্তাহে এসব ধান কাটামারাই শুরু হবে বলে আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বৃষ্টির পানি নিষ্কাশনের চ্যানেল বন্ধ করে অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ করায় সুনামগঞ্জের দেখার, কানলার ও নাইন্দার সহ অনেক হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসল, ক্ষতিগ্রস্ত কৃষক। অপরিকল্পিত বাঁধ বাণিজ্যকে দায়ী করছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। তবে পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে, কিন্তু না, এখানে বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। প্রবল বেগে হু হু করে সুনামগঞ্জের মির্জার খাল দিয়ে নাইন্দার হাওরের জলাবদ্ধতার পানি গিয়ে নামছে সুরমা নদীতে। পানির তোড়ে ভেঙে যাচ্ছে বাঁধের দুপাশের মাটি। বস্তা দিয়ে কোনো রকমে বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, 10 বছর আগেও পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ নির্মাণ করা হতো। তবে গত 2 বছর ধরে বাঁধ নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রাখায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। এই অবস্থায় স্লুইস গেট সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বাঁধ দিয়া এই জলাবদ্ধতা সৃষ্টি কইরা এই আবার হাজার হাজার একর জমির ধান নষ্ট হয়। আমাদের রাস্তাটা খোলা থাকার সময় দেও পানি উন্নয়ন করতে বাঁধ দেওয়া হোক। বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই পানি উন্নয়ন বোর্ড যে বাঁধ তৈরি করছে, একদিকে সরকার তার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে জলাবদ্ধতার পানি নিষ্কাশনের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শান্তিগঞ্জ উপজেলা অবস্থিত উথারিয়া ক্লোজারে আমরা পাম্প স্থাপন করে পানি অপসারণের উদ্যোগ গ্রহণ করেছি। দেখার হাওর, কানলার হাওর ও খরচার হাওর সহ 10টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে বড় মৌসুমের প্রায় 500 হেক্টর জমি। সময় সংবাদ। বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজারের চা বাগানগুলো। কচি পাতার সমারোহে ভরে উঠছে চারপাশ। এই অবস্থা অব্যাহত থাকলে চলতি বছর রেকর্ড পরিমাণ উৎপাদনের কথা বলছেন চা শিল্পের সঙ্গে জড়িতরা। শাহ ওলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজার জেলার পাহাড় টিলায় যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। টানা খরার পর বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে এই অঞ্চলের চা বাগান। কচি পাতায় রং লেগে পরিণত হয়েছে সবুজের গালিচায়। ভোর থেকেই কচি চা পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা। সন্ধ্যার আগ পর্যন্ত চলে তাদের পাতা তোলার কাজ। এখন আমরা ভালোই পাতা উঠাইতে আসি, আমরা ভালোই এখন রুজি রুটি করতে আসি। পাতির প্ল্যাকেন বন্ধ ছিল, বৃষ্টি হওয়ার পরে এখন পাতার কুড়ি আসে। আমাদের মা বোনরা এখন হাসি মুখে তারা পাতা তুলতেছে। আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকলে এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা দেখছে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। যদি আগামী মাসগুলোতে আমরা পর্যাপ্ত বৃষ্টিপাত এবং সানলাইট দুইটাই পেয়ে থাকি, ওয়েদার ফেভারেবল থাকে, তাহলে হয়তো আমরা এবছর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। চলতি বছর মৌলভীবাজার থেকে 10 কোটি 80 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চা বোর্ড। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরের এক রাস্তার শহরে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের শিকার বাসিন্দারা। বাইরের অটোরিকশা প্রবেশ সহ সড়কের পাশে স্ট্যান্ড বসিয়ে সিন্ডিকেট চক্রের চাঁদাবাজির দৌরাত্ম্যে ভোগান্তি চরমে ঠেকেছে। এই জন্য পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবকেই দুষছেন বাসিন্দারা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে এক রাস্তা শহর জামালপুর। ভোর থেকে ইজি বাইক, অটোরিকশার জটলায় শুরু হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়তে হয় যাতায়াতকারীদের। নজরদারির অভাবে শহরের বাইরের অটোরিকশা প্রবেশ সহ সড়কের পাশে স্ট্যান্ড বসিয়ে সিন্ডিকেট চক্রের চাঁদাবাজির দৌরাত্ম্যে ভোগান্তি বলে অভিযোগ সচেতন নাগরিক মহলের। জ্যামের অন্যতম কারণ হলো অটোর সংখ্যা বেশি। জামালপুর গেট পার থেকে হাসপাতাল পর্যন্ত যদি ইমার্জেন্সি একটা রুগী যা ও রাস্তায় মরে যাব, যাওয়া আসার আলাদা রাস্তা যদি করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় পরিত্রাণ সম্ভব হয়। যে পরিমাণ অটোরিকশা পৌরসভার প্রয়োজন
লাইসেন্সের প্রয়োজন, হয়তো সে পরিমাণ দিতে পারলে সবচেয়ে ভালো। জামালপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো ভোকেশনাল মোড় এবং 5 রাস্তার মোড়। ওই দুইটা জায়গায় ট্রাফিক ব্যবস্থা জোরদার করা এবং সিন্ডিকেটকে চিহ্নিত করে এদেরকে উচ্ছেদ করা এখন সময়ের দাবি। শিগগিরই যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মেয়রের। আগে যেমন একটা চেকপোস্ট ছিল যে চাঁদা নিত পয়েন্টে পয়েন্টে, সেই চাঁদা বন্ধ হওয়াতে এই চেকপোস্টগুলো নাই। তো এখন এই চেকপোস্টগুলো চালাইতে গেলেও তো একটা খরচ আছে। পৌরসভার ডিসির অফিস হয়ে পাথালিয়া হয়ে কম্পপুর বাইপাস, এটাকে আবার আমরা প্রশস্ত করার জন্য 60 ফিট রাস্তা প্রশস্তর একটি ডিপিপি যাচ্ছে। 4,500 অটোরিকশা বৈধ হলেও পৌর শহরে অবাধে চলছে কমপক্ষে 11 থেকে 12,000। যে কোনো উৎসবে ছুটি পেলেই দল বেঁধে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশি পর্যটকরা ছুটে যান প্রতিবেশী দেশ ভারতে, কিন্তু তাদের অধিকাংশেরই অভিযোগ দুই দেশের স্থল সীমান্তে দীর্ঘ লাইন এবং কাস্টম ইমিগ্রেশনে চরম অব্যবস্থাপনা নিয়ে। তাছাড়া কলকাতার ট্যাক্সি ভাড়া থেকে আবাসিক হোটেলে রুম না পাওয়ার মতো নানা রকম সমস্যা যেন পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে লাফিয়ে বেড়ে যায়। এতে বাংলাদেশিদের শান্তির বেড়ানোয় যুক্ত হয় ভোগান্তি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ঈদের পরদিন থেকেই কলকাতার বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকায় তিল ধারণের জায়গা মিলছে না। হঠাৎ করে বেড়ে গেছে আবাসিক হোটেলের রুমের চাহিদাও। সেই সুযোগে বেড়েছে নিয়মিত রেটও, লম্বা লাইন খাবারের দোকানগুলোতে। রিক্সা ভাড়া থেকে ট্যাক্সি ভাড়া সবই যেন বাংলাদেশি পর্যটকদের কাছে বিড়ম্বনার কারণ। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে সীমান্তের দীর্ঘ লাইন, বেনাপোল সীমান্তে বাড়তি টাকা নেয়া এবং পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন কাউন্টারগুলোতে পর্যাপ্ত কর্মকর্তা না থাকা, যার যোগফল ঘন্টার পর ঘন্টা লাইন। অভিযোগ কেন্দ্র থাকে, সেক্ষেত্রে আমরা অনেক হ্যাসেল থেকে আমরা বাঁচব। ডিসিশন নিয়েছি যে আমি আর মানে বাই রোডে আর কখনো এই ইয়াটা করব না, ট্রাভেলটা করব না। এখানে দুই রকমের ভাড়া আছে, একটা ইয়েলো ট্যাক্সিতে কম ভাড়া, এটা অনেকে জানে না, আর এই যে হোয়াইট ডলার ট্যাক্সি এরা যা পারে তাই চেয়ে নেয়। অনেকেই মনে করেন রোজ হাজার হাজার বাংলাদেশি পর্যটক যাতায়াত করেন প্রতিবেশী দুই দেশে, তাই সংশ্লিষ্ট দুটি দেশের সরকারকেই বাড়তি নজরদারি করতে হবে। সেই সঙ্গে কলকাতায় এসে রোজ নানা রকম সমস্যার সম্মুখীন হওয়া বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল পাড়ায় বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে একটি তথ্যকেন্দ্র খোলারও দাবি করেছেন অনেকে। ইন্ডিয়ান পাসপোর্টে ভিসাটা ঠিকঠাক তারা পাচ্ছে না, তারা এটা নিয়ে অসন্তুষ্ট। যার যার সুবিধা মতো যে কোনো পোর্ট দিয়ে যাইতেছে এবং যে কোনো পোর্ট দিয়ে বাড়ি আসতে পারতেছে, তাইলে আমাদের জন্য খুব ইজি হয়। হোটেল খুঁজা পাইতে করছে, অনেকে আইতে হোটেল নাই, সব বুক হয়ে রয়েছে। আমরা ছোট্ট একটা রুম নিয়েছি 1500 টাকা। সিরিয়াল এত বেশি, এত স্লো, মাত্র 2 জন লোক চেক করে। কলকাতার বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়ায় কম বেশি 3 থেকে 350 আবাসিক হোটেলের অধিকাংশ রুমই বুক হয়ে গিয়েছে। এই এলাকার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি পর্যটক আকস্মিক বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা যখন এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন, তখন কিন্তু এই দুর্ভোগের রেকর্ডও ছাড়িয়ে গেছে সীমান্তগুলোতে। বিশেষ করে পেট্রাপোল এবং বেনাপোল স্থল সীমান্ত নিয়ে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের হাজারো অভিযোগ। তারা বলছেন ভারত এবং বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ক্রীড়াঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো জেলার 5 নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা। সংবর্ধনা পেয়েছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা খাতুন, অনূর্ধ্ব 19 সাব জয়ী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার ও জাতীয় পর্যায়ে বক্সিংয়ে স্বর্ণজয়ী বক্সার আফরা খন্দকার প্রাপ্তি। এমন সংবর্ধনা পেয়ে জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহমেদ বাপির তথ্য ও আমিনুর গাজী সবুজের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। সাবিনা খাতুন সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে জন্ম এই ফুটবলারের। তবে নারী হয়ে খেলাধুলা করাটা সাবিনার জন্য ছিল না মোটেও সহজ কিছু। সাথের অনেকের হয়ে গেছে বিয়ে, কিন্তু ফুটবল প্রেমী সাবিনা অটুট ছিলেন তার লক্ষ্যে। হয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক, দেশকে উপহার দিয়েছেন সাফ শিরোপাও।
শুধু তাই নয়, সাবিনার দেখা দেখি ক্রীড়া জগতে এসেছেন সাতক্ষীরার অনেক নারী, যার মধ্যে বেশ কয়েকজনই দেশের জন্য গৌরব বয়ে এনে নিজ জেলাকে সবার কাছে করেছেন সম্মানিত। এবার তাদেরকেও সম্মানিত করেছে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা। সাবিনার সঙ্গে সাবজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মাসুরা পারভিন। সংবর্ধনা পেয়েছেন কিছুদিন আগে ভারতের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব-19 সাবজয়ী দলের অধিনায়ক আফিদা খন্দকার। এছাড়া টানা 16 বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়া শিরিন আক্তার ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী বক্সার আফরা খন্দকার প্রাপ্তিকেও সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আমাদেরকে দেখে আসলে মেয়েরাও ইন্সপায়ার হয় এবং তারাও চায় যে যাতে তারাও ফুটবলার হোক, ক্রিকেটার হোক, অ্যাথলেট হোক। এই সংবর্ধনা অনুষ্ঠান মহিলা ক্রীড়া সংস্থা থেকে আয়োজন করেছে, তাদেরকে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন এই যে একটা সুন্দর আয়োজন করছে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজনে, তো আমি খুব খুশি। ফুলের শুভেচ্ছা কিংবা সম্বর্ধনা পাওয়াটা খুবই আনন্দের। তো আমিও ব্যতিক্রম কিছু না, আমার অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। আমরা আরও এগিয়ে যাওয়ার কারণে তারা আমাদের সাতক্ষীরার 5 জন মেয়েকে তারা সংবর্ধিত করছে, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তবে এটা কেবলই শুরু। নারীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ভবিষ্যতে বড় পরিসরে আরো অনেক ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। যার যার সেক্টর থেকে অনেক ভালো পারফর্ম করছে তাদের জন্য আমরা সাতক্ষীরাবাসী যেমন গর্ববোধ করি, তেমনি বাংলাদেশ ওদের জন্য গর্ববোধ করে। ওদের সম্বর্ধনা জানাচ্ছি, পরবর্তীতে আরও যারা আছে মেয়েরা তাদেরকেও জানাবো। আমরা সবাইকে উৎসাহিত করার জন্য এই আয়োজন করছি। শুধু নারীরাই নয়, সাতক্ষীরা থেকে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররাও। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো 1431 মঙ্গল শোভাযাত্রা বরণের অপেক্ষা। গান কবিতা নিয়ে প্রস্তুত রমনা বটমূল রং তুলিতে রঙিন পিচ ঢালা পথ। ডিসেম্বরে উৎপাদনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পর্যবেক্ষণে আসছে IAEA এর প্রতিনিধি দল। সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ পরমাণু গবেষকের। চালের বস্তায় লিখতে হবে ধানের জাত ও মিলগেটের মূল্য, থাকবে ওজনের তথ্য, উৎপাদনের তারিখ। আজ থেকে কার্যকর, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা। এই ছিল ভোরের সময়ে। সকালের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ রিচার্ড। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।